সুপ্রিয় দর্শক, স্বাগত এই সময়ে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব রাজনৈতিক বিষয় নিয়ে। এই জন্য আলোচনার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক, আছেন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটির সাবেক সদস্য জনাব মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শরীফুজ্জামান শরীফ। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই। জনাব মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা যেটি আজকে দেখলাম, বিএনপির নেতৃবৃন্দ অভিযোগ করেছেন যে আওয়ামী লীগ বিএনপির কর্মসূচির সাথে সাথে পাল্টা কর্মসূচি দিয়েছে। আজকে মির্জা আব্বাস সংবাদ সম্মেলন করে বলেছেন যে আওয়ামী লীগ তাদের কর্মসূচিগুলো আগে ঘোষণা দিয়ে দেখ, তারপরে না হয় আমরা কর্মসূচি পালন করব। আমরা শুধু পাল্টা কর্মসূচি শুধুই দেখিনি, দেখেছি কর্মসূচি স্থগিত করার সময়ও আওয়ামী লীগ তাদের কর্মসূচি বিএনপির পাশাপাশি স্থগিত করছে। শুনতে চাই আপনার কাছ থেকে। হ্যাঁ, ধন্যবাদ। আর আজকের এই সময় যারা দেখছেন, আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আর আমার সহ-আলোচক যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। আমি সর্বপ্রথমে শুরু করতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ একটা প্রাচীন একটা দল, এবং শুধুমাত্র এই বাংলাদেশের না, বাংলাদেশের প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে যদি বলি আমি একদম এই উপমহাদেশে যে কটা দল খুব বেশি প্রাচীন, তার মধ্যে আওয়ামী লীগ একটা। তো সুতরাং আওয়ামী লীগের শিকড়টা কিন্তু একদম খুব গভীরে প্রথিত, এবং আওয়ামী লীগ দেশের গণমানুষের একটা বিশাল দল। তো রাজপথের যে কর্মসূচি, প্রত্যেকটা রাজনৈতিক দলের কিন্তু অধিকার আছে তাদের রাজপথে কর্মসূচি দেওয়ার। তো আওয়ামী লীগও কিন্তু অধিকার রাখে। সরকারি দল আছে মানে এই নয় যে তাদের কোনো রাজপথে কোনো কর্মসূচি থাকবে না। এই যে ইউনিয়ন পরিষদে যে ইউনিয়ন পরিষদের যে পদযাত্রা, বিএনপি ঘোষণা দেওয়ার পর শান্তি সমাবেশ, হ্যাঁ ওনারা পদযাত্রা দিয়েছেন, ঠিক আছে, আমরা শান্তি সমাবেশ করেছি। এখন কথা হলো, আমাদের পদযাত্রা তাদের পদযাত্রায় আমাদেরকে দিয়ে কোথাও বিঘ্ন সৃষ্টি করানো হয়েছে কিনা কিংবা করেছে কিনা, এটাই হলো প্রশ্ন। বিএনপির অধিকার আছে না, ওইটা যদি বলেন, হ্যাঁ ওইটা হয়েছে, এবং বাংলাদেশে অনেক ইউনিয়নে কিন্তু আওয়ামী লীগের উপরে হামলা হয়েছে। এবার আমরা দেখেছি, আমি আমার এলাকায়ও শুনেছি হামলা করেছে। তো সুতরাং এই ধরনের কিছু ঘটনা ঘটেছে, যেটা অবশ্যই কোনো রাজনৈতিক দলের জন্য খুব সুখকর না, কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের কিন্তু অধিকার রয়েছে তাদের কর্মসূচিগুলো পালন করার। আমরা মনে করি বিএনপি খুব শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করুক, তারা বাংলাদেশের নিবন্ধিত একটা দল, এবং আওয়ামী লীগ অবশ্যই চাইবে রাজপথে যেন তাদের আমাদের যে কর্মী আছেন তারা যেন সবসময় সজাগ থাকে, সচল থাকে এবং সরব থাকে। তো যার কারণে আমাদের কর্মসূচিগুলো আমরা দিয়েছি এই জন্যই যে আমরা যেন আমাদের কর্মীরাও যেন রাজপথে থাকে। কিন্তু আমাদের কখনোই উদ্দেশ্য এই না যে বিএনপিকে আমরা কোনো মিছিল মিটিং করতে দিব না, কিংবা বিএনপিকে কোথাও বাধা দিব। নিশ্চয়ই আমি আসবো আপনার কাছে, শুনবো আবার এরপর থেকে। একটু যাই খন্দকার মাসুক। যেটি হচ্ছে সেটি হলো যেটি মাহমুদ সালাউদ্দিন চৌধুরী বলছিলেন যে বিএনপির কর্মসূচিকে ঘিরে যে সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটেছে, তার মধ্যে বিভিন্ন স্থানে আমরা জানি সিরাজগঞ্জ সহ কয়েকটি স্থানে বিএনপি সংঘাতে জড়িয়েছে এবং ভাঙচুর, অগ্নিসংযোগের মতন ঘটনাও ঘটিয়েছে। ধন্যবাদ আপনাকে। আমি এ ব্যাপারে আপনাকে স্পষ্টভাবে বলতে চাই ও মনে করিয়ে দিতে চাই, আমরা অক্টোবর মাস থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর ঊর্ধ্বগতি, গ্যাসের দাম বৃদ্ধি, তেলের দাম বৃদ্ধি প্রতিবাদে আমরা 10 বিভাগে 10টি সমাবেশ করেছি। কোথাও আমাদের পক্ষ থেকে কোনো হাঙ্গামা বিশৃঙ্খলা হয়নি, এটা সবাই আপনারা জানেন, মিডিয়া জানেন। পরবর্তীতে আমরা 10টি বিভাগে 10টি পদযাত্রা, 10টি গণঅবস্থান কর্মসূচি পালন করেছি। সেখানে আমি দায়িত্বপ্রাপ্ত আমাদের ফরিদপুরে ফরিদপুর ঐতিহাসিক অম্বিকা ময়দানে আমরা 1.5 ঘন্টা গণঅবস্থান কর্মসূচি পালন করার পর ছাত্রলীগ যুবলীগের নেতৃত্বে লাঠি সোটা নিয়ে এইটা চারোপাশে ব্যারিকেড করা, সেখানে একটি গেট দিয়ে ঢোকা যায় আর একটি গেট দিয়ে বের হওয়া যায়,
সেখানে আমাদেরকে চুরমার করে ভেঙে দিয়েছে। আমরা জীবনে বেঁচেছি, আমাদের অনেক লোক রক্তাক্ত হয়েছে, হসপিটালে গিয়েছে। আমি ঘটনা, এটা একটি ঘটনা আমি বলি। সেদিন আমাদেরই প্রোগ্রাম ছিল, আসেন। এরপর আমরা আবার এই মাসেই আমরা 10টি বিভাগে 10টি সমাবেশ করেছি। বলেন তো কোনো সমাবেশ থেকে আমাদের কোনো বিশৃঙ্খলা, ভাঙচুর, অগ্নিসংযোগ কোথাও ঘটনা ঘটেনি। আমরা 4,500 অর্থাৎ 4,500 ইউনিয়ন পরিষদে প্লাস মাইনাস আমরা পদযাত্রা দিয়েছি, পদযাত্রা হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যাব। না, কিন্তু এই আপনাদের পদযাত্রা শেষ কবে হবে? আমি পদযাত্রার কোনো শেষ দেখছি না। শেষ আছে, আবার ঘোষণা করেছেন 18 তারিখে পদযাত্রা। আমি শেষ কথা বলি, এই পদযাত্রা আমাদের কি ওই দাবি দেওয়ার সাথে আমাদের পার্টি অফিসে নির্মমভাবে পাকিস্তান আমলকে হার মানিয়ে যেভাবে হামলা করেছে পুলিশের নেতৃত্বে সাথে এবং গ্রেপ্তার হয়েছে, তাদের মুক্তির দাবি সম্বলিত বাকি দাবিগুলো রয়েছে 10 দফার। অন্যতম দাবি এদেশের একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা, যাতে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, আমার ভোট আমি দেব, তোমার ভোট আমি দেব, এটা যাতে না হয় আমরা পদযাত্রা দিয়েছি। সেই পদযাত্রার দিন কি কারণে আওয়ামী লীগের শান্তি সমাবেশ করার দরকার ছিল, এখানে আমি শেষ করে দেই। কি দরকার ছিল? আওয়ামী লীগ আপনারা যদি এদিন দিতেন, আজকে আমরা 18 তারিখে দিয়েছি, আপনারা দেন, আমরা ওদিন দেব না, আমরা আগে দেন। জি ঠিক আছে, আসবো আপনার কাছে। শুধু বিএনপির আসবো, নিশ্চয়ই খন্দকার মাসুক আসবো একটু। জনাব শরীফুজ্জামান শরীফ, কর্মসূচি চলছে, পাল্টাপাল্টি কর্মসূচি, যে অভিযোগ এসছে, আপনাদের মূল্যায়ন কি? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, এবং আমার সাথে যারা আছেন আর তাদেরকে শুভেচ্ছা। দুটো দলই বাংলাদেশের দীর্ঘদিনের রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং তাদের ক্ষমতায় থাকার সময়ে ক্ষমতাকে তার যে প্র্যাকটিসটা, এটি আমরা ইতিহাসের পাতায় আমরা পাই। বিরোধী দলের সম্পর্কে তাদের আচরণটা কেমন ছিল ইত্যাদি ইত্যাদি, এই জিনিসগুলো মোটামুটি সবার জানা আছে। আজকে দর্শক যারা আছেন তাদের সামনে আমরা যদি এই সবাই মিলে বলি যে না, অতীতের দিনগুলিতে আমাদের এখানে স্বর্গের সুখ বিরাজ করতো, বিষয়টা সেরকমের না। রাজনৈতিক সভা সমাবেশ করতে গিয়ে নিষ্ঠুরভাবে 20 জন 25 জন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু এই টাইমটা যদি আপনি দেখেন, তাহলে আমি মনে করি যে একটা অ্যাজ এ পলিটিক্যাল পার্টি বিএনপির সভা সমাবেশ করার অধিকার আছে। সালাউদ্দিন যেটি বলেছেন, আওয়ামী লীগের সভা করার অধিকার, আমি বলি আওয়ামী লীগেরও 300 ভাগ অধিকার আছে। কিন্তু আপনি একটা দলের সমাবেশের উপরে আপনি বলতে পারেন বিএনপি যখন পাওয়ারে ছিল আমার সমাবেশে গ্রেনেড হামলা হয়েছে, এই হয়েছে না, কিন্তু আওয়ামী লীগ যেটি বলছে, বিএনপি অতীতে এমন কিছু কর্মকাণ্ড করেছে যেই কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ সদা সতর্ক থাকছে রাজপথে। আচ্ছা, একটা পলিটিক্যাল পার্টি যারা গভর্নমেন্টে থাকে তাদের কতগুলো সতর্কতা অবলম্বন করতে হয়। সতর্কতা অবলম্বন কে করবে? পার্টি হিসাবে আওয়ামী লীগ করবে, তারা অ্যাডমিনিস্ট্রেশন করবে। কিন্তু যেটা দেখা যাচ্ছে, এর আগে বিএনপির যে সমাবেশগুলো হয়েছে, একটা জেলা শহরে 5টা স্পট আছে সমাবেশ করার জন্য, কিন্তু দেখা গেছে বিএনপি যেখানে সমাবেশ দিচ্ছে, আওয়ামী লীগ কাউন্টার সমাবেশটা ওই একই জায়গায় দিচ্ছে। না, একদম একই জায়গায় দেয়, অনেক জায়গায় পাল্টা কর্মসূচি দিয়েছে। তাদের বিভাগীয়, আমি ওই জায়গাটায় আসি, বিভাগীয় পর্যায়ের বিএনপির যে সমাবেশ ছিল, তার আগের যে কর্মসূচিগুলি জেলায় জেলায় যেটা করেছে, আপনি খোঁজ দিয়ে দেখেন, কাউন্টার সমাবেশ একই জায়গায় হয়েছে। সেটি নিয়ে আমরা আলোচনাও করেছি। দ্বিতীয় জায়গাটা হলো, আপনি যখন পাওয়ারে থাকবেন তখন আপনাকে অনেকগুলো জায়গায় কতগুলো উদারতা দেখাতে হয়, সহনশীলতা দেখাতে হয়। বিরোধী দল পলিটিক্যাল পার্টিগুলো প্রত্যেকেরই কতগুলো রেসপন্সিবিলিটি আছে, এবং আমার এই সময়কালে আপনি যদি দেখেন কার্যক্রম বা কর্মসূচির ক্ষেত্রে, আমি এখন পর্যন্ত দেখছি না যে বিএনপি এই জায়গাটায়, বড় পলিটিক্যাল পার্টি, অশান্তি তৈরি করার জন্য কোনো রকমের কোনো কাজ সে উদ্যোগ নিয়ে করেছে। আমরা সিরাজগঞ্জের যে ঘটনাটি, আমি যতটুকু জানি, বিএনপির সমাবেশ স্থলে আওয়ামী লীগ কাউন্টার সমাবেশ ডেকেছে এবং তারা জায়গাটি দখল করে রেখেছে। বিএনপি সেখানে উপস্থিত হয়েছে এবং তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এর আগেও কিন্তু আমরা হাজারীবাগে এরকমের একটি ঘটনা দেখেছি, আওয়ামী লীগ দখল করে রেখেছে, বিএনপি সংঘাতে জড়িয়েছে। এখন একটা পলিটিক্যাল পার্টি তার ডাকা পূর্ব নির্ধারিত সমাবেশে আপনি গিয়ে তাকে করতে দিবেন না, নিশ্চয়ই সেখানে কতগুলো রিপারকেশন হবে। আমরা এই সময়কালে অনেকগুলো জায়গায় পুলিশের ইন্টারফেয়ার আমরা দেখছি, কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে
পুলিশ আওয়ামী লীগ যেখানে সংঘাতে জড়াচ্ছে, আপনার খেয়াল আছে যে কুমিল্লাতে আওয়ামী লীগের সমাবেশ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখানে উপস্থিত, আমরা কিন্তু অস্ত্র নিয়ে গোলাগুলি করতে দেখেছি। সুতরাং এই জায়গাগুলোতে আপনি যদি কোনো রকমের কোনো হস্তক্ষেপ না করেন, আপনি যদি সমস্ত দায় দায়িত্বটা আপনি বিরোধী দলের উপরে চাপিয়ে দেন, আর ওই যে জায়গাটাতে বললাম সরকারের কতগুলো জায়গার স্পেস থাকতে হবে, কারণ কথা বলার জায়গাটা থাকতে হবে। আমাদের এই যে ঘটনাগুলো, আপনি পলিটিক্যাল পার্টির শান্তিপূর্ণ সমাবেশে আপনি আওয়ামী লীগের কথা বলছেন, বিএনপির কথা বলছেন, আমি স্বীকার করি আমাদের পার্টি খুব ছোট একটা পার্টি, আমাদের কর্মী অনেক কম, কিন্তু গত মাসে 3টি জায়গায় আমরা আক্রান্ত হয়েছি। আমাদের দাবিটা কি ছিল? কমিউনিস্ট পার্টির একটি সমাবেশ ছিল গাইবান্ধায়, সেখানে হামলা হয়েছে, আমাদের গাজীপুরে হামলা হয়েছে, 10-12 জনকে রক্তাক্ত করা হয়েছে। কেন? আমরা দাবি করেছিলাম এই যে চাল ডাল তেল ইত্যাদি ইত্যাদি দাম কমানো, ন্যায্য মানুষের যে প্রত্যাহিক জীবনের যে সংকটগুলো। লক্ষণীয় ব্যাপার হচ্ছে, আমি জানি না এটির সাথে আওয়ামী লীগের সেন্ট্রাল ডিসিশন বা তাদের নির্দেশনা আছে কিনা, তবে এর দায় দায়িত্ব তাদের উপরে পড়ে। এই কারণে আপনার যে কোনো ইউনিটের কর্মীরা যদি এই ধরনের কোনো রিপারকেশন দেখায় অন্যদের সভা সমাবেশের ব্যাপারে, তাহলে আপনি যদি এরপরে যদি কোনো অ্যাকশনের দিকে না যান, তাহলে ঘটনা কিন্তু দায় দায়িত্ব আপনার উপরে পড়বে না। কোন দিকে অ্যাকশনের দিকে যাবে? আপনি যদি এই যে যারা এই সংঘাতের ঘটনা ঘটাচ্ছে, পুলিশ কোনো কোনো জায়গায় অতি উৎসাহী হয়ে, না, প্রশাসন অতি উৎসাহী হয়, কখনো কখনো হচ্ছে, কোথাও কোথাও হচ্ছে, এবং পুলিশের আচরণটা, পুলিশের প্রথম ট্রেনিংয়ের জায়গাটা আপনি যদি দেখেন, এই ধরনের মবকে সে যদি বিচ্ছিন্ন করতে হয়, কতগুলো কৌশল আছে। আপনি সঙ্গে সঙ্গেই তার বুকের উপরে গুলি চালিয়ে দিতে পারেন না। আমরা কিন্তু অনেকগুলো জায়গায় দেখেছি, দুঃখজনক জায়গায় দেখেছি, কিন্তু একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও, সব জায়গায় না, একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও সেটি কিন্তু খুবই পেইনফুল। সুতরাং একজন মানুষের মৃত্যু যদি হয়, আবার গভর্নমেন্টের ক্ষেত্রে আপনার খেয়াল আছে যে ভোলাতে বিএনপির সমাবেশে কর্মী মারা গেল, আবার তার পাশের বরগুনাতে আমরা দেখলাম পুলিশের সাথে আওয়ামী লীগ কর্মীদের সংঘাত হলো, পুলিশের বিরুদ্ধে কিন্তু তাৎক্ষণিকভাবে যারা ঘটনা ঘটিয়েছিল, আমি বরগুনার যে ঘটনাটি, আমি মনে করি যে পুলিশ সেখানে বাড়াবাড়ি করেছে। আওয়ামী লীগের কর্মীরা যদি পুলিশের গাড়িতে আক্রমণও করে, আপনি রাস্তায় ফেলে তাদেরকে একেবারে গরুর মতন পেটাতে পারেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যেত। আমি সেই ঘটনার মানে তাৎক্ষণিক যে প্রতিক্রিয়াগুলো আমি সেই জায়গাতে বলেছি যে এইভাবে পেটানো যায় না। পুলিশের গাড়িতে ঢিল ছুড়লেও আপনি বিএনপির কর্মীদেরকে গুলি করে দিচ্ছেন, আর ওই জায়গায় হামলা হলে আপনি তাকে বদলি করে দিচ্ছেন। এই যে অ্যাকশনের জায়গায় আপনার যে ভিন্নতা, এই ভিন্নতা প্রশাসনের প্রতি মানুষের যে আস্থার যে জায়গাটি, সেটি কিন্তু নষ্ট করে দেয়। এবং কোনো কোনো জায়গায় প্রশাসন অতি বাড়াবাড়ি যায়। আমি শেষ করে দেবো এই জায়গায়, আমি জাস্ট আমার নিজের উপজেলা বাগেরহাট মোরেলগঞ্জ, গত পরশু দিনের একটি ঘটনা। আমাদের এখানে নদীর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে এবং এটি অন্যায় কাজ, অনেকেই সেই কাজটি করে, প্রশাসনকে ম্যানেজ করে অনেক দিন ধরে। গত কয়েকদিন আগে আমাদের ওইখানকার টিওনো একজন বালু ব্যবসায়ীকে ডেকে বলেছে যে মানে আমি শেষ করে দিই, এবং সেখানে এবং সেখানে একজন ব্যবসায়ীর, বালু ব্যবসায়ীর, তার 19-20 লক্ষ টাকার মেশিন এবং যন্ত্রপাতি ধ্বংস করে ফেলা হয়েছে। আপনার যদি এই জায়গাগুলোতে জবাবদিহিতার আওতায় যদি আপনি না আনেন প্রশাসনকে, এর মেসেজটা বা ইম্প্যাক্ট খারাপ হয়ে যায়। রাজনৈতিক বিষয় জনাব মাহমুদ সালাউদ্দিন চৌধুরী অনেক কথাই এসছে, সে কথা শুনতে চাই আপনার কাছে। প্রথমে বলি, শরীফ ভাই যে কথাটা বলেছেন হাজারীবাগের যেই কর্মসূচিটা ছিল, আমার মনে হয়েছে আর কি, আমরা যতটুকু জানি, গণমাধ্যমে যতটুকু দেখেছি, এবং হাজারীবাগের কর্মসূচিটা কিন্তু খুব সুন্দরভাবে পালন করা হয়েছে, দুই দলই করতে পেরেছে। এবং সেদিন আমি মনে করি প্রশাসনের চমৎকার একটা ভূমিকা ছিল, আওয়ামী লীগ যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে, এবং শেষ পর্যন্ত বিএনপি তার কর্মসূচি পালন করে ঘরে ফিরে গেছে। আর বিএনপির একটা অতীত রেকর্ড আছে, আমরা সবাই জানি। আমরা কিছুটা আতঙ্কগ্রস্ত থাকি সেই জ্বালা ও পোড়াও আন্দোলন, যেখান থেকে বিএনপির নামের পিছনে নতুন একটা অভিধা শুরু হলো, কি অগ্নিসন্ত্রাসী বিএনপি। আমরা দেখেছি বিশেষ করে 13-14 সনে হেন কাছে নাই বিএনপি যেটা করেনি। আজকে মাসুক ভাই বলেছেন তারা প্রোগ্রাম করতে পারছেন না। মাসুক ভাইকে শুধু একটা প্রশ্ন করতে চাই, 2001 থেকে 2006 সন পর্যন্ত আওয়ামী লীগের 26,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। শুধুমাত্র 2004 সনের 21শে অগাস্ট একই জায়গায় গ্রেনেড হামলা করে 24 জন মানুষকে হত্যা করা হয়েছে, এবং সেদিন লক্ষ্য ছিল একটাই, বঙ্গবন্ধু কন্যাকে চিরতরে শেষ করা এবং আওয়ামী লীগকে নিঃশেষ করে দেয়া। তো এইভাবেই কিন্তু আমরা প্রতিটা মুহূর্ত গ্রেনেডের সাথে লড়াই করেছি, বোমার সাথে লড়াই করেছি। এই জিনিস, এইটা আপনি কেন আনছেন? আমি ওই জন্য বলছি যে এই একই ঘটনার আবার যেহেতু তারা করতে দেয়নি, সুতরাং আমরাও করতে দেব না, বিষয়টা কি এমন না? আমি বলি, আজকে আওয়ামী লীগ একটানা 15 বছর ক্ষমতায়, বিএনপিকে কোথাও করতে দেয় নাই, বিএনপির কোনো প্রোগ্রামে গ্রেনেড হামলা হয়েছে এই ধরনের নজির হয়নি। এবং আমি মনে করি বঙ্গবন্ধু কোনো অন্ততপক্ষে দেশটাকে একটা শান্তিপূর্ণ জায়গায় নিয়ে আসতে সচেষ্ট, এবং এখনও তিনি প্রমাণ করেছেন
খুব শান্তিপূর্ণভাবে যে কোনো কর্মসূচি পালন করা যায়। আপনি দেখেন সারা বাংলাদেশে অনেক কর্মসূচি হচ্ছে, আমার কোথাও তো গ্রেনেড হামলা হয়নি, কোথাও কেউ খুন হয়নি অন্ততপক্ষে। এবং আমরা চাই প্রতিটা মানুষ শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করুক, এবং যার কারণে আজকে সবাই যথেষ্ট সংযমের পরিচয় দিচ্ছে। আপনি দেখেন আমাদের ফার্ম গেটে আমাদের একটা স্পট আছে, এখানে যুবলীগ প্রোগ্রাম করে, আমাদের পার্টি অফিসের সামনে আমাদের একটা স্পট আছে, ভাটারাতে একটা স্পট আছে, কোন স্পটে কেউ কোথাও কোনো সমস্যা করেনি। শান্তি সমাবেশ, শান্তি সমাবেশের মধ্যে আমি যদি আপনাকে বলি যে পত্রিকায়, আজকে পত্রিকায়, অর্থাৎ আজকের প্রথম আলোর লিড আইটেম হলো পথে পথে বাধা সংঘর্ষ, এবং সেখানে যে তালিকা দিয়েছে সে অসংখ্য তালিকা আছে, মানে পলাশ, ভোলা, খুলনা এবং নাটোরে লিখছে যে নাটোরে মঞ্চ দখল করে আওয়ামী লীগের শান্তি সমাবেশ। আমি যদি প্রশ্ন করি যে আচ্ছা ঠিক আছে, এইরকম একটা নিউজ কিন্তু একটা গণমাধ্যমে এসেছে, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কিন্তু আজকে আহত হয়েছে, কালকে অনেক নেতা আওয়ামী লীগের নেতাকর্মী আহত হয়েছে, এবং আওয়ামী লীগের উপর ইচ্ছে করেই এবং ইয়ে করেই ওখানে হামলা করা হয়েছে। এটাও কিন্তু আসা উচিত ছিল না। আসছে তো এটা খুবই কমার্শিয়াল। শুনুন না, আসলে কি জানেন, আমাদের একটা দুর্ভাগ্য, শুরুতেই আমি বলেছি যে না আমি আপনাকে বলছি না, আমি গণমাধ্যমে যেভাবে নিউজগুলো আসে, গণমাধ্যমে যেভাবে নিউজগুলো আসে, আসলে এটা কেন জানি না। আমি যেমন ধরেন শিবিরের একটা নেতা মারা গেছে, একদম ফ্রন্ট পেজে নিউজ হয়ে, মানে শিবিরের নেতা খুন হয়েছে, আর ছাত্রলীগের নেতাকে মাথা থেতলে দেওয়া হয়েছে, খুন করা হয়েছে, সেটা ভিতরের পেজে খুব ছোট্ট করে দেওয়া হয়, মনে হচ্ছে ছাত্রলীগ মারাটাকে ফরজ হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের কিন্তু নিউজগুলো আমরা দেখি। সুতরাং নিউজ করার ক্ষেত্রে আমি মনে করি গণমাধ্যমের একটা অবশ্যই ভূমিকা থাকা দরকার। আপনি দেখেন করোনাকালীন সময় ছাত্রলীগের যে ভূমিকাগুলো আছে, আমরা সেই নিউজগুলো কোভাবে দেখিনি, কিন্তু ছাত্রলীগ কোথাও যদি অপরাধ করে থাকে সেটা অনেকভাবে এসছে। ওই জন্য আমি বলছি ঢালাওভাবে আপনি গণমাধ্যমকে, না আমি গণমাধ্যমকে দোষারোপ করছি না, গণমাধ্যমকে দোষারোপ করছি না। আমার যে মূল জিজ্ঞাসা, কিছু গণমাধ্যম, নিশ্চয়ই আমার মূল জিজ্ঞাসা ছিল যে আজকে পত্রপত্রিকাগুলো তো প্রধানতম হেডলাইন হয়েছে পদযাত্রায় বাধা, শান্তি সমাবেশে গোলযোগ, এবং সেখানে বিভিন্ন স্থানে যে সংঘর্ষ সংঘাতের ঘটনা ঘটেছে তার বিবরণ দিয়েছে। এখন যেটি শরীফ বলছিলেন যে বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে, বিএনপিও সংঘর্ষে জড়িয়েছে, কিন্তু সেটার উপলক্ষ হলো আওয়ামী লীগ এই সংঘাতময় পরিস্থিতি তৈরি করেছে, এটা শুনতে চাই। না আমি আপনাকে বলি, আমি গণমাধ্যমকে দোষারোপ করি না। আমি কিছু গণমাধ্যম খুব স্বপ্রণোদিত হয়ে কিছু নিউজ করে, এটা অস্বীকার করার মতো না। গণমাধ্যম আছে বলে কিন্তু একটা রাজনৈতিক সংগঠন তার কর্মসূচিগুলো চালায়, এবং সারা বাংলাদেশ, সারা পৃথিবী কিন্তু এই কর্মসূচিগুলো জানে। আপনি যে কথাটা বলেছেন, বিচ্ছিন্ন অনেক ঘটনা অবশ্যই ঘটেছে, পত্রপত্রিকা এসছে, এগুলো একদম ফেলে দেওয়ার মতো কথা না। কিন্তু শুধুমাত্র যে বিএনপি আক্রান্ত হয়েছে তাও না, আমি বলছি আওয়ামী লীগও কোথাও আক্রান্ত হয়েছে, অনেক জায়গায় আক্রান্ত হয়েছে, এবং গতকালের এই ঘটনাটা ঘটেছে। এবং বিএনপি একটা, আমি মনে করি যে বিএনপি মনে করছে, এবং কাল পরশুর মধ্যে বিশাল কিছু একটা হয়ে যাবে, সেই 10 ডিসেম্বরের সাউন্ডের মতো তাদের, আর এবং একটা শক্তি সঞ্চয় করে তারা নানা ধরনের কথা বলছেন। এবং তো আজকে কোথাও বিএনপির অনেক বড় বড় নেতারাও বলেছেন আওয়ামী লীগের অধীনে নির্বাচন হবে, সেই স্বপ্ন ভুলে যেতে হবে, আওয়ামী লীগের নির্বাচন হতে দেওয়া যাবে না। এই ধরনের কথাগুলো আসলে রাজনৈতিক মাঠে অনেকেই বলে থাকে, কিন্তু দিন শেষে কিন্তু এই কথাগুলোর বলবো যে এই কথাগুলো যে মাঝে যেটা যে রেসটা খুব বেশি ইতিবাচক হয় না, শুধু কর্মীদেরকে বুস্ট আপ করার জন্য কিন্তু এই কথাগুলো বলা হয়। তো যার কারণে আমি বলি দিন শেষে বিএনপি কিন্তু সমস্ত কিছু মেনেই কিন্তু প্রোগ্রামগুলো করে। আর আরেকটা জিনিস দেখেন, ঢাকা শহরে কোনো একটা মিছিল মিটিংয়ের জন্য কিন্তু এক ধরনের অনুমতিও নিতে হয়, আমরা দেখেছি অতীতে, আমরাও করেছি, এটা বিএনপিও করছে। তো সুতরাং কিছু যে নিয়ম নীতি যেগুলো আছে ওগুলো মেনেই কিন্তু কর্মসূচি পালন করতে হয়। জি, খন্দকার মাসুদ। আমি সর্বশেষ পদযাত্রা কথাই বলতে চাই। আমি কালকে পদযাত্রায় অংশগ্রহণ করে এসেছি। আপনি প্রথম পত্রিকার উদাহরণ দিলেন, সকল পত্রিকায় রয়েছে এবং আমাদের কাছে পরিসংখ্যান রয়েছে। আপনি চাইলে আমি উপস্থাপন করতে পারি। আমাদের পার্টি অফিসে এই ব্যাপারে একটা ডেস্ক খোলা হয় মিটিংয়ের দিন, কোথায় কোনো ঘটনা। আমাদের সারা বাংলাদেশে ম্যাক্সিমাম জায়গায়, আমরা ইউনিয়নে, একটা ইউনিয়ন কিন্তু ছোট, সেখানে আমরা পদযাত্রা দিয়েছি, আওয়ামী লীগও দিয়েছে। কোথাও আওয়ামী লীগের একাধিক প্রোগ্রাম হয়েছে, তাদের মধ্যে দুই গ্রুপ বিভক্ত। আওয়ামী লীগ 2 গ্রুপ একই ইউনিয়নে দিয়েছে। আমরা আমাদের স্থান পরিবর্তন করেছি। আমরা সাধারণত হাট বাজারের আশেপাশে এখানে দিয়েছি, সেখানেও তারা বাধা দিয়েছে। আমাদের কত লোক গ্রেপ্তার হয়েছে, কত লোকে আহত হয়েছে, কত লোক মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আমি মনে করি এই অক্টোবর থেকে এই পর্যন্ত আওয়ামী লীগ তাদের পূর্বের চোটে ফ্যাসিস্ট
একটা ফেসিস্ট অগণতান্ত্রিক দল সেটাই প্রমাণ করেছে। আমরা নেক্সট আপনারা 23 তারিখে আমরা পদযাত্রা কালকে দিলাম, আপনারা একদিন আগে দিতেন শান্তি মিছিল না আরও কিছু করেন, আমাদের আপত্তি ছিল না, ওই একই দিনে দিলেন কেন? আমরা যদি আজকে এই পদযাত্রায় যদি আমাদের দ্বারা হাঙ্গামা ভাঙচুর হতো, আজকে আপনারা জাতির সামনে বলতে পারতেন যে না বিএনপিকে প্রতিহত করতে হবে। আওয়ামী লীগের অভিযোগ হচ্ছে, আওয়ামী লীগের বক্তব্য হলো যে অতীতে বিএনপি এমন অনেক কর্মকাণ্ড করেছে, অগ্নিসন্ত্রাস, আমি বলি আমি চর্বণ করতে চাই না। আপনি অক্টোবর থেকে এই পর্যন্ত গতকাল পর্যন্ত আপনি দেখেন, আগামী 18 তারিখে এই 10টা সাংগঠনিক বিবাদে আমাদের পদযাত্রা না, ঢাকার শহরে আজকে পদযাত্রা হয়নি, কোথায় কোথায় গোলমাল হয়েছে বলেন? গাবতলী থেকে পদযাত্রা কোথায় হয়েছে? আমাদের পক্ষ থেকে কোথাও হয়েছে? আপনারা আমি এর পরিণাম কি হবে আমি আপনাকে একটা বলি। আমরা চে গুবার একটা কথা বলেছেন, অত্যাচার যখন নির্মম হয়ে দাঁড়ায়, প্রতিরোধ করা তখন কর্তব্য হয়ে দাঁড়ায়। আমরা ধৈর্যের বাদ যখন যাবে, এদেশের জনগণকে নিয়ে এর প্রতিরোধ হবে। এর পরিণাম কখনো ভালো হতে পারে না, ভালো হবে না। আমরা এদেশের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আগ পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে। আমরা তবে আমি অনুরোধ করব আওয়ামী লীগকে, তাদের মতো একটা দল, তাদের দায়িত্ব আমাদের প্রোগ্রামগুলো যাতে আমি শান্তিপূর্ণভাবে করতে পারি। আমাদের যেমন শরীফ বলছেন বিরোধী দলের দায়িত্ব আছে, আমরা তো সরকারি বিরোধী দল না, বিরোধী দলে তো জাতীয় পার্টি। আপনার বিরোধী দলের সভাপতি জিএম কাদেরকে কোর্টকে ব্যবহার করে তার কণ্ঠরুদ্ধ করেছেন, এই তো আওয়ামী লীগের চরিত্র। এর চেয়ে ফ্যাসিস্ট কি হতে পারে? তাকে কোর্টকে ব্যবহার করে তাকে মুখ বন্ধ, সে সরকারের সমালোচনা করতেছিলেন, সেদিন একটা টকশো বলতেছিলেন বিরোধী দলের দায়িত্ব কি? এই শরীফ বিরোধী দলের দায়িত্ব সরকারের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়া, সরকার অগণতান্ত্রিক বা সরকার। আপনারা তো শুধু ভুল ত্রুটিগুলো শুধু ধরিয়ে দিচ্ছেন না, শুধু আমি তো দেখছি পদযাত্রা আর মিছিল, পদযাত্রা আর মিছিল, এর বাইরে আর কোনো কর্মসূচি নাই। পদযাত্রার মতো এর চেয়ে শান্তি প্রোগ্রাম হতে পারে না। আমরা প্রভাত ফেরি করতাম না 21 ফেব্রুয়ারি, পদযাত্রা এজ লাইক ওরকম। এর চেয়ে শান্তি একটা বিক্ষোভ সমাবেশ না, বিক্ষোভ মিছিল না। আপনার সেদিন সারা বাংলাদেশে আপনারা কেন শুনে আসি শরীফ, মানে শরীফের কাছ থেকে শুনে আসি। জনাব শরীফ, যেটি আসলো, আমরা যেটি মানে দেখলাম, এই যে পাল্টাপাল্টি কর্মসূচির যে কালচারটা শুরু হয়েছে, এই সংস্কৃতি থেকে কি বেরিয়ে আসা সম্ভব? ধন্যবাদ। আমি এই জায়গায় এই মুহূর্তে মানুষের আকাঙ্ক্ষার জায়গাটা, প্রত্যাশার জায়গাটা হচ্ছে যে আমরা এখানে আপনার সংবিধান আমাকে গণতান্ত্রিক যে অধিকারটুকু দিয়েছে, আপনি যে বললেন যে বিএনপি কেন পদযাত্রা করছে বা এই করছে, প্রত্যেকটি অ্যাক্টিভিটি পালন করার অধিকার সংবিধান আমাকে দিয়েছে। আমি এককভাবে করতে পারি, দলীয়ভাবে দিয়েছে, কিন্তু বেশি সংখ্যক মানুষকে সম্পৃক্ত করার জন্য আপনি একটা জায়গায় সমাবেশ করছেন, কোথায়? প্রেস ক্লাবের সামনে, নির্দিষ্ট একটা জায়গার মধ্যে। কিন্তু আপনি যখন গাবতলী থেকে পল্টন পর্যন্ত পদযাত্রা দিচ্ছেন, দুই পাশের যে মানুষগুলো সবার সাথে কিন্তু আপনার একটা সংযোগ তৈরি হচ্ছে। এবং পলিটিক্যাল পার্টিগুলো এই কাজটি করে। 1989 সালে আমাদের পার্টির উদ্যোগে আমরা বাংলাদেশের 4টি প্রান্ত থেকে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই স্লোগান নিয়ে আমরা পায়ে হেঁটে ঢাকায় এসেছিলাম। আমরা গাড়িতে করে আসতে পারতাম বা এইভাবে আসতে পারতাম। আমরা কেন আসিনি? আমরা মনে করেছি যে যত বেশি সংখ্যক মানুষের কাছে হাট সভা, পথসভা, এগুলোর ভেতর থেকে পলিটিক্যাল পার্টিগুলোর যে কর্মসূচিগুলোর এক একটা কর্মসূচির এক এক ধরনের অবজেক্টিভ থাকে, নেচার থাকে। আপনি সমাবেশ দাঁড়িয়ে মানববন্ধন করছেন, এক এক ধরনের অবজেক্টিভ থাকে। পদযাত্রাটা ম্যাক্সিমাম মানুষের সাথে টাচ করার জন্য পলিটিক্যাল পার্টির সরাসরি সংযোগটা, নেতা যখন যাচ্ছে বিভিন্ন ধরনের মানুষের সাথে কথা বলতে বলতে যাচ্ছেন, এটি একটি কাজ। সংঘাত সংঘর্ষ বন্ধ হতে পারে কি না, আমাদের এখানে মূল ব্যাপারটা হচ্ছে পাওয়ার। আমরা পাওয়ারকে যে কোনোভাবেই হচ্ছে পাওয়ারটাকে ধরে রাখতে চাইছি। তা না হলে আপনার 1 বছরের বেশি, আজকে অন্য পলিটিক্যাল পার্টিগুলো তারা বেসিক জায়গাটা কি তাদের প্রশ্নের নির্বাচন ইস্যুতে, তারা বলছে যে সরকার নির্বাচনকে প্রভাবিত করবে, পলিটিক্যাল গভর্নমেন্ট প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করবে। আপনি যখন এই সভার উপরে হামলার ঘটনা ঘটে, মানববন্ধনে হামলার ঘটনা ঘটে, এই যে পদযাত্রায় বাধার ঘটনা ঘটে, তখন ওই অভিযোগটাই এস্টাবলিশ হয়। আমি বারবার দেখাতে পারি যে যে ইস্যুর সঙ্গে দাবি এখনো অর্জিত হয়নি, দাবি নিয়ে আমি কথা বলছি বলেই আপনি আমার উপরে আক্রান্ত হচ্ছেন। সুতরাং ভোটের দিন এই অ্যাডমিনিস্ট্রেশন, এই পলিটিক্যাল ফোর্স, সে সাধারণ মানুষকে
ভোট কেন্দ্রে যেতে দেবে, এই আস্থা রাখার কোনো সুযোগ নাই। এবং এই যে ঘটনাগুলো ঘটছে, আপনি কথা বললেই আপনার উপরে আক্রমণ, আপনি কথা বললে আপনার উপরে হামলা, তাহলে নির্বাচনী প্রক্রিয়ায় যদি সমস্ত পলিটিক্যাল পার্টি পার্টিসিপেট করে নির্বাচনী প্রচারণায়, এই ঘটনাগুলো কি ঘটবে না? এরাই তো সেই সময় মাঠ নিয়ন্ত্রণ করবে, এদের নিয়ন্ত্রণ থাকবে। আমি একটু শুনে আসি মাহমুদ সালাউদ্দিনের কাছ থেকে, ঠিক আপনার এই প্রশ্নের উত্তরটা একটু শুনি। মাহমুদ সালাউদ্দিন যেটি বললো যে নির্বাচন যদি ঘনিয়ে আসে, চালের দাম কমাও, এটি বললে যদি আক্রান্ত হয় ভোটের সময় কি আক্রান্ত হবে? না, আসলে বাংলাদেশে তো ভোট তো শুধুমাত্র 2023 কিংবা 24 সনে হবে না, অতীতেও ভোট হয়েছে। তো ভোটে একটু যদি কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি হয় ওরকম হতেই পারে, কিন্তু এটা যেন কখনোই বড় ধরনের কিছু না ঘটে, সবার সতর্ক থাকা উচিত। এটা যে শুধুমাত্র সরকার দল আওয়ামী লীগের একক দায়িত্ব, কিন্তু এটাও ঠিক না। আমরা যারা ওখানে অংশগ্রহণমূলক যে নির্বাচন যেটা হবে, সেটা যে আমরা যে সমস্ত দল অংশগ্রহণ করব, প্রত্যেকটা দলেরই কিন্তু উচিত তাদের কর্মীদেরকে সংযত রাখা, তাদের কর্মীদেরকে অন্ততপক্ষে যেন এমন কোনো ঘটনা ঘটানো উচিত না যেটাকে দিয়ে মানুষ আক্রান্ত হতে পারে, মানুষের ক্ষতি হতে পারে। কারণ আমাদের সবার রাজনীতির একটাকে নিয়ে, মানুষকে নিয়ে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আমরা অবশ্যই সবাই সতর্ক থাকি। কারণ আমরা তো বিশেষ করে আমি যখন একদম অ্যাক্টিভ পলিটিক্স করা শুরু করেছি, আমি কোনো না কোনো কেন্দ্রে সবসময় দায়িত্ব পালন করেছি। আমরা দেখেছি বিশেষ করে যারা সত্যিকার অর্থে রাজনীতি করে তারা কিন্তু সবাই চেষ্টা করে, কারণ একটা ছোট্ট জায়গায় যখন একটা কেন্দ্রে দায়িত্ব পালন করা হয়, আমরা সবাইকে চিনি, যে দলই করুক না কেন। তো আমরা সবাই চেষ্টা করি অন্তত ভোটের দিন অন্তত যেন ভোটটা যেন সবাই দিতে পারে, ওই প্রচেষ্টাটা কিন্তু সবাই থাকে। এবং আরেকটা জিনিস হলো, আওয়ামী লীগ বিশাল একটা দল, তো সুতরাং এগুলো করার তো কোনো প্রশ্নই উঠে না আওয়ামী লীগের পক্ষে। আর আমি কিন্তু মাসুক ভাইয়ের একটা কথা জবাব দিতে চাই। তিনি বলেছেন ভোটের অধিকার ফিরিয়ে দেয়া আগ পর্যন্ত তারা এই সমস্ত কর্মসূচি পালন করবে। আসলে কি জানো, যে একটা কথা মনে পড়ে, সম্ভবত একটা বাগধারা কিংবা প্রবাদ বাক্য, ভূতের মুখে রাম নাম। বিএনপির সৃষ্টি হয়েছে একটা কি বলবো অবৈধ অগণতান্ত্রিক পন্থায়। যিনি সৃষ্টি করেছেন, তিনি একাধারে সেনাপ্রধান ছিলেন, একাধারে সেনার প্রেসিডেন্ট, একাধারে তিনি প্রশাসক হয়েছে, নানা ধরনের কায়দা করে এদেশের উনি ভোটের যে বাক্স, ভোটের যে বিষয়, এগুলো সবগুলোর খুন করে উনি কিন্তু ক্ষমতা নিয়েছেন। কিছু কথা এসছে বিএনপির কর্মসূচি নিয়ে, আপনার নেতা আজকে দাবি জানিয়েছে যে অগ্রিম কর্মসূচি ঘোষণা করে দেওয়া হোক। আসলে তা তো কোনোদিন হবে না। রাজনীতি কর্মসূচি তো হবে ইস্যু ভিত্তিক, যে যখন যা আসবে তাই নিয়ে। হঠাৎ করে আপনারাও কেন এরকম আচরণ করছেন? এই বিভিন্ন জায়গায় যে কথাটা এসছে, সিরাজগঞ্জ সহ অন্যান্য জায়গায়ও কিছু ঘটনা ঘটছে, কেন? না, আপনারা আমাদের যদি এই কথাটা আমরা ধরেই নেই যে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিচ্ছে, আপনারা পিছিয়ে আসলে ক্ষতিটা কোথায়? আপনি প্রতিদিন আমাকে মারবেন, প্রতি অ্যাকশনে একটা রিয়াকশন আছে না? একটা সময় এটা খারাপ দিক যাবে। আপনার মনে আছে লগি বৈঠা দিয়ে লাশের উপরে কিভাবে নৃত্য হয়েছে? আমি পিছের দিকে যেতে চাইছিলাম না। এর চেয়ে নির্মমতা আর কি হতে পারে দেশে? আপনি আমাদের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব যথার্থই বলেছেন, আমরা 18 তারিখে দিয়েছি। আপনারা আগে দেন, আমরা ওদিন দেব না। 18 তারিখে আপনারা প্রোগ্রাম দিয়েন না, দেখেন বিভাগীয় আমাদের পদযাত্রাটা কোনো বিশৃঙ্খল হয় কি না। আপনি বিশৃঙ্খল হলে আপনার গোয়েন্দারা কী করেন? বন্ধ করে দিবেন। গাছ খায় গোয়েন্দারা, তারা দেখে না। আমাদের প্রোগ্রাম করতে পারমিশন দিয়েন না। আপনারা ওদিন কেন প্রোগ্রাম দিয়ে পরিবেশটাকে খারাপ করেন? এর অবস্থান ভালো না। আমি বলতে চাই, বিমানে একটা বিজ্ঞপ্তি না, একটা অ্যাড দিতেন, পৃথিবী ছোট হয়ে আসছে। আওয়ামী লীগ তো ছোট হয়ে আসছে দেশে। এই 15 বছর বিনা ভোটে 14 তারিখ ইলেকশন, 18 তারিখ ইলেকশন, এই দেশের ইতিহাসে 79 আনেন, না ভোট আসেন, এর চেয়ে খারাপ উদাহরণ এদেশে নাই। সেটা কার নেতৃত্ব হয়েছেন? আপনারা প্রাচীন দল হিসেবে দাবি করবেন, বিশাল দল হিসেবে দাবি করবেন, জনগণের প্রতিনিধিত্ব দাবি করবেন। আপনারা পৃথিবী ছোট হয়ে আসছে, যেরকম আপনারা ছোট হয়ে আসছেন। আপনারা সেই দলের প্রতিনিধিত্ব করেন। আপনি এই 15 বছরে একাধারে ক্ষমতায় থাকায় বাংলাদেশের ইতিহাসে রিজার্ভ ফান্ড চুরি হয় নাই, দুর্নীতি সব আমলে হয়েছে, এরকম চুরি হয় নাই, এরকম ব্যাংক ডাকাতি কোন আমলে হয় নাই। না, ব্যাংক ডাকাতি কোথায়? ব্যাংক ডাকাতি লুটপাট, এর চেয়ে বড় ডাকাতি, তার চেয়ে বড় শব্দ হলে একটা ব্যাংক, একটা ইসলামী ব্যাংক কিভাবে আপনার চোখের সামনে আপনার লুটপাট? আমার মনে হয়
ওই ভিন্ন আলোচনা যেতে চাই না। মাহমুদ, আপনি কি এই কথা যদি একটু শুনে আমি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, আপনি ছোট্ট করে একটু আমি বলে দেন। উনি বিশেষ করে যেটা বলল যে ভোটের ব্যাপারে কিন্তু আমি ওনাকে উত্তর দিয়েছি একবার, মানে অতীতে যে ভোটগুলার অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের আছে এবং ভোটই ছিল না, এই স্বচ্ছ ব্যালট বক্স থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমাদের দাবি ছিল। এবং আমার এখনো মনে আছে আমরা বিশেষ করে 96 সালে যে আন্দোলন করেছিলাম তত্ত্বাবধায়ক সরকারের জন্য, আমাদের একটাই দাবি ছিল ট্রান্সপারেন্ট ব্যালট বক্স হতে হবে, ভোটার আইডি কার্ড। এবং এটা বাস্তবায়ন করেছে আওয়ামী লীগ এসে। কিন্তু বাংলাদেশের মানুষ আজকে যে আমাদের যে ভোটার যে আইডি কার্ড সেটা কিন্তু মোটামুটিভাবে এখন সবার ক্ষেত্রে প্রযোজ্য হয়ে গেছে এবং প্রতিটা 18 ঊর্ধ্ব যে কোনো মানুষ কিন্তু ভোটার আইডি কার্ড পাচ্ছে, স্বচ্ছ ব্যালট বক্স পাচ্ছে, এগুলোর মাধ্যমে তারা কিন্তু জব দিচ্ছে। আর উনি যেটা বলেছেন যে আমার কতগুলো কর্মসূচি দিচ্ছে আওয়ামী লীগ, ঠিক আছে, কিন্তু কোথাও তো সংঘাতকে নিমন্ত্রণ জানাচ্ছে না আওয়ামী লীগ। এটা আমি তো মনে করি বিএনপি চাই সবসময় ওই ধরনের কিছু ঘটনা ঘটে তারা যেন একটু ফায়দা উঠতে পারে। তা আওয়ামী লীগের তো কর্মসূচি থাকবে না। 15 বছর ক্ষমতায় আছে বলে কিন্তু বাংলাদেশ বদলে গেছে। আজকে বাংলাদেশের বদলে যাওয়ার গল্প কিন্তু 15 বছর তৈরি হয়েছে। আপনি পল্লবীতে যান, দেখবেন কিভাবে মেট্রো রেল মানুষ উল্লাসের সাথে আনন্দের সাথে উঠছেন। আপনি বিশেষ করে আমাদের ভাঙ্গা এক্সপ্রেস যে রোডটা করা হয়েছে পদ্মার উপরে, ওটা দেখুন পুরো বদলে যাওয়া বাংলাদেশ। 300 ফিটে যান, দেখবেন কীরকম করে বাংলাদেশ বদলে গেছে। ঢাকা চট্টগ্রাম রোড, আপনি দেখেন চট্টগ্রাম ঢাকা শুধুমাত্র যে প্লেনে আসা যাওয়া তা না, আপনি বাসে যান তাও আরামদায়ক জার্নি, আপনি যদি ট্রেনে যান তাও আরামদায়ক জার্নি। আজকে বেনাপোল পর্যন্ত ট্রেন যাচ্ছে, কখন ছিল এগুলা? বাংলাদেশে সারা বাংলাদেশে নানা ধরনের কাজ হয়েছে। ট্রেন জার্নি মনে হয় ট্রেন বাস। আজকে কক্সবাজার, এই যে আপনি এই এপ্রিলের মধ্যে কক্সবাজারের কিন্তু সেটাও হচ্ছে। আর আপনি দেখেন টানেল এগুলো নিয়ে কিন্তু ট্রল করা হয়েছে আওয়ামী লীগকে, ডিজিটাল বাংলাদেশের নামে ট্রল করা হয়েছে। আজকে আপনার বাচ্চার রেজাল্ট বেরিয়েছে, আপনি সাথে সাথে মার্কশিট দেখতে পাচ্ছেন, বাংলাদেশে কখনোই ছিল না এগুলা। জি, আসবো একটু। জনাব শরীফ, একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আজকে এফবিসিসিআই এবং বিভিন্ন বণিক সমিতির নেতৃবৃন্দের বৈঠক ছিল, সেখানে আলোচনা হয়েছে এবং আসন্ন রমজানে দ্রব্যমূল্যের দাম নিয়ে এক ধরনের আশঙ্কা প্রকাশ করা হয়েছে এবং ওখানে এফবিসিসি সভাপতি নিজে বলেছেন মজুদ থাকলেও নাই নাটক করেন ব্যবসায়ীরা, আমরা করি, এই থেকে আমাদের বেরিয়ে আসতে ইত্যাদিতে অনেক কথাই ওখানে আসছে। শুনতে চাই দ্রব্যমূল্য নিয়ে এক ধরনের অসন্তোষ তো আছেই জনমনে। ধন্যবাদ। শুধু অসন্তোষ না, মানুষের অসহনীয় একটা অবস্থা আছে। মানুষ একটা বিরাট অংশ তারা ক্ষুধাও সহ্য করতে পারছে না, আবার রাস্তায় এসে গড়াগড়িও দিতে পারছে না। কিছু মানুষের আয় বেড়েছে, এটি অস্বীকার করা যাবে না। এবং ওই যে 21 দিনের একটা কোম্পানি খোলার পরে তিনি 2000 কোটি 8000 কোটি টাকা ঋণ পেয়ে যাচ্ছেন, এই ক্ষমতাও যেমন আছে। আবার ঠিক এই মুহূর্তে আপনি যদি ঢাকা মেডিকেল কলেজের সামনে যান, 200 টাকার একজন স্বজনের ওষুধ কেনার জন্য 200 টাকা নেই পকেটে, প্রেসক্রিপশন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনি অসংখ্য মানুষ পাবেন। কিন্তু সালাউদ্দিনরা যখন সফলতার গল্প বলে, ওই যে 21 দিনের কোম্পানি 10,000 কোটি টাকা লোন পেয়ে গেল, ওই ঘটনাটাই আমরা শুনি, ওই অংশটা শুনি না। আমাদের এই সময়কালে, আমি শেষ করব, আমাদের এই সময়কালে দ্রব্যমূল্য নিয়ে আমরা অনেক, আমি দুটোই স্পর্শ করলাম। একদিনের মধ্যে একটা ব্যাংক থেকে 30,000 কোটি টাকা নিয়ে গেল, এটাও তো সফলতা। তার তো সম্পদ বেড়েছে, 30,000 কোটি টাকা নিয়ে গেল, এটিকেও আমি সফলতাই ধরতে পারি। আমাদের এখানে সব কিছুকেই আমরা ইকোনমির একটা ইম্প্যাক্ট পড়েছে রুশ যুদ্ধের কারণে, কিন্তু আমি এখানে সব কিছুর দায়টা তার উপরে চাপিয়ে দিচ্ছি। আমি উদাহরণ হিসাবে বলি, গত 7 দিনে আমাদের এখানে ব্রয়লার মুরগি এবং ডিম তার দাম বেড়েছে 25%, 25%। এর সাথে আপনি আন্তর্জাতিক বাজারে কোনো মিল খুঁজে পাবেন না। আমাদের এখানে গত মাসে আপনি একটা লাক্স সাবানের দাম কত বেড়েছে, 1 কেজি হুইল পাউডারের দাম কত বেড়েছে, এবং যে কোম্পানিগুলো এই ব্যবসার সাথে জড়িত সরকারও সেখানে তাদের পার্সেন্টেজ আছে। আমাদের এখানে এই যে সবজি আপনি কিনছেন, ঠিক আজকে আমি বিকালবেলায় শুনলাম লালমনিরহাটে 1 কেজি টমেটো বিক্রি হচ্ছে 4 টাকায়, হাতে পায়ে ধরছে। আমি এখানে 20 থেকে 25 টাকায় কিনছি, আমি 25 টাকায় কিনছি, মানে ক্যারিং কস্ট বেড়েছে, আমি 25 টাকায় কিনছি, জ্বালানির দাম বেড়েছে, কোনো আপত্তি নেই। এইখানে জ্বালানির যে ইম্প্যাক্টটা, এটি কিন্তু হিসাব করে দেখানো হয়েছে পার কিলোমিটারে তাদের খরচ কতটুকু বেড়েছে। কিন্তু একজন কৃষক, আমি এখানে 25 টাকায় কিনছি, আমি 30 টাকায় কিনতেও কোনো আপত্তি নেই, কিন্তু ওই যে প্রকৃত উৎপাদক সে কি দামটা পাচ্ছে কিনা। আপনি দেখবেন কাউরান বাজারে এক রকমের দাম, সেখান থেকে যখন হাতিরপুলে যাচ্ছে আর এক রকমের দাম। আমরা এখানে যতই বলি না কেন, এর একটা ইম্প্যাক্ট মধ্যস্বত্বভোগীরা খেয়েছে। আমাদের বাজার ব্যবস্থাপনায় একটা সিন্ডিকেটের হাতে দিয়ে দেওয়া হয়েছে এবং নন ইস্যুগুলোকে আমরা এখানে আলোচনা করছি।
মানুষের জীবনের যে সংকটগুলো সেই জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করছি না, আমরা অ্যাড্রেস করছি বড় বড় প্রকল্প, বড় বড় অর্জনগুলো। আমি শেষ করব এই জায়গাটায়। আপনি এই যে মাত্র আমি গত কয়েকদিন ধরে বলছি, জানুয়ারি মাস শেষ হলো, আমার ছেলে, আপনার ছেলে, আমাদের অনেকের সন্তান 7 থেকে 8-এ উঠলো, একই স্কুল, একই শিক্ষক, এক রুম থেকে পাশের রুমে তাকে পড়তে যেতে হচ্ছে, এক ক্লাস উপরে উঠলো, তাকে আপনি 6,000, 7,000, 10,000 টাকা রিঅ্যাডমিশন ফি। গভর্নমেন্ট এটি জানে না মানুষের উপরে যে ইম্প্যাক্টটা পড়েছে। এবং এই যে ইম্প্যাক্টটা কেন পড়েছে, এই যে আমাদের এখন চোখের সামনে ভেসে উঠছে আদানির সাথে ভারতের অসম যে চুক্তি, এই যে চুক্তি, এই যে ভুল এবং একসাথে কমিশন সামগ্রিকভাবে আমাদের জীবনকে যে দুর্বিষহ করে ফেলেছে। সরকারের দায়িত্বের জায়গায় যারা আছেন তারা এটি স্বীকার করছেন না। এবং আমি শেষ করব এই জায়গাটায়, আপনি যতই আওয়াজ দেন না কেন, এই সিন্ডিকেটকে যদি আপনি ভাঙতে না পারেন, রোজার সময় মজার একটা ঘটনা ঘটে, তারা রোজায় কিন্তু দাম বাড়ায় না, রোজা শুরু হওয়ার আগের দিন দাম বাড়ায়, 7 দিন আগে দাম বাড়ায়। রোজা শুরুর সময় বলে যে রোজার মধ্যে কিন্তু দাম বাড়েনি, অর্থাৎ দামটি আগে বাড়িয়ে রাখে। এই যে কৌশল, এই কৌশল বন্ধ করতে হলে সরকারের সততা দরকার। জি, মাহমুদ সালাউদ্দিন, আপনি আপনার থেকে শুনতে চাই, এটি সত্য কথা যে বাজার সিন্ডিকেট বলে একটা সিন্ডিকেট গড়ে উঠেছে এবং বিভিন্ন সময় তারা এই কাজগুলো করছে নানা উপলক্ষ, সেটা রোজা হোক, ঈদ হোক, যুদ্ধ পরিস্থিতি হোক, যে কোনো কিছুকে কেন্দ্র করেই তারা এক ধরনের মুনাফা মানে লুটে নিচ্ছে। আমি একটু বলি, হ্যাঁ, সারা বাংলাদেশে না, সারা পৃথিবীব্যাপী কিন্তু দ্রব্যমূল্য নিয়ে কিন্তু এক ধরনের কি নাবিশ্বাস উঠছে মানুষ, এটা অস্বীকার করার মতো না। পত্র পত্রিকা, বিভিন্ন গণমাধ্যমে এই খবর আমরা প্রতিদিন দেখছি। এই যে শরীফ ভাই যেটা বললো, ব্রয়লার মুরগি থেকে শুরু করে ডিম, কারণ এগুলো খুবই স্পর্শকাতর কিছু বিষয়। আমরা সবাই কম বেশি এগুলো সম্পৃক্ত, প্রাত্যহিক যে জিনিসগুলো লাগে এগুলো কিন্তু সবাই কম বেশি জানি। এবং উনি যেভাবে একটা একটা করে এক্সপ্লেন করেছে আমার খুব ভালো লেগেছে। মানে এটা যেহেতু উনি সংসার করছেন, একদম হুইল সাবান থেকে শুরু করে, হুইল পাউডার থেকে শুরু, লাক্স সাবান সবই, যেমন লিভার ব্রাদার্সের প্রোডাক্টস আমি বলেই দিলাম, স্পেশালি অনেক দাম বাড়িয়ে দিয়েছেন তারা। এখন আপনি বলছেন বাজার ব্যবস্থাপনা, ওই যে লালমনিরহাটের ইয়েটা যখন 4 টাকার টমেটোটা যখন স্বপ্ন কিংবা আগুরাতে উঠে, ওটার দামটা একটু অন্যরকম হবেই, খুব স্বাভাবিক। এটা আপনি শুধু ঢাকা শহরে দেখেন, আমরা যদি কারণ বাজার থেকে বাজার করি কিংবা আমরা যদি খিলক্ষেতের যে পাইকারি যে বাজারটা ওখান থেকে বাজার করে, আমি এক ধরনের স্বস্তি পাচ্ছি যে ফুলকপির জোড়া 30 টাকা দিয়েও পাওয়া গেছে। কতদিন আগে দেখলাম 4টা ফুলকপির দাম 40 টাকা শুধু, এরকম আমরা পেয়েছি। কিন্তু পাশাপাশি যদি ওই ফুলকপি আগুরা কিংবা স্বপ্নতে উঠে, তাহলে ভিন্ন দাম খুবই স্বাভাবিক, কারণ আগুরাতে যে কস্ট তাদের। আমি শেষ করি এগুলো না, আমি বলছি এখানে কিন্তু দামটা ওরকমই হবে। আর আরেকটা জিনিস যেটা বলছেন, স্পেশাল কিছু দিবসকে ঘিরে কিংবা রমজানকে ঘিরে যে একটা সিন্ডিকেটের যে একটা আস্ফালন তৈরি হয়, এটা আমরা সবাই জানি, সবাই দেখি। এবং আজকে ব্যবসায়িক নেতারা বসেছেন, তারা বলেছেন আমরা যেন কেউ এই জিনিসটা না করে, তাদেরকে আত্ম উপলব্ধি হয়েছেন। এবং আপনি দেখেছেন, বিশেষ করে আমরা প্রতিবারই দেখি মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তাদের সাথে বৈঠক করেন। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু যেহেতু উনি রাষ্ট্রের দায়িত্বে আছেন, তিনিও কিন্তু অনুরোধ করেন ব্যবসায়ীরা যেন অন্ততপক্ষে এই ইয়েকে ঘিরে, রমজানকে ঘিরে যেন এই সমস্ত ব্যবসা না করে। এবং আমরা দেখতাম বিশেষ করে পেঁয়াজ, এবং রিসেন্টলি কিন্তু একটা বিশেষ করে চিনির দাম নিয়ে এক ধরনের কিন্তু কোনো কিছু চিনি কিন্তু একটা নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং উনি বাড়িয়ে দিয়েছেন। এবং তখন সম্ভবত না, চিনি কিন্তু এখন অ্যাভেলেবেল আছে, কিন্তু চেষ্টা করা হয়েছিল সেটা যেভাবে হোক সেটাতে আমরা রক্ষা পেয়েছি। আমার কথা হলো, একটা দেশে যখন কোনো ঘটনা ঘটে, সরকার যদি কনসার্ন থাকে, তাহলে বলবো যে সরকার তো দেশ নিয়ে ভাবে, মানুষ নিয়ে ভাবে। আপনি যেমন প্রতিটা জায়গায় এইভাবে জিনিসগুলোর খুব স্পেশালি প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা বর্ণনা দিচ্ছি। আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের কমার্স মিনিস্টার যিনি এই দায়িত্বগুলোতে আছেন, তিনি কিন্তু সব জানেন। যার কারণে আমরা দেখি কখনো তিনি ফল ব্যবসায়ীর সাথে বৈঠক করছেন, কখনো চিনি ব্যবসায়ীর সাথে বৈঠক করছেন, এবং আমাদের সরকার যথেষ্ট সচেতন। আর আরেকটা প্রশ্ন করি আমি, অনেক দামও কমছে না, এবং না দাম কমছে না, এটা তো আসলে কোভিডের পরবর্তী যে অর্থনীতির অবস্থা এবং ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ সবকিছু মিলিয়ে কিন্তু পৃথিবীব্যাপী, আপনি আজকে আমেরিকা নিয়ে নিউজ দেখেন কি হয়েছে, পৃথিবীব্যাপী জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু আমার দেশে যে জিনিসটা বাড়ার কথা না, আমার দেশে যে টমেটো মানে উৎপাদিত হচ্ছে, আমার দেশে ডিমে আমরা স্বয়ং সম্পূর্ণ, সেই ডিমের দাম যেভাবে বাড়ছে, মুরগির যে খাদ্য, এটার দাম কিন্তু বেড়েছে, জ্বালানির দাম বেড়েছে, সব তো ওখান থেকেই নিবে। আসবো খন্দকার মাসুক, আপনারা আন্দোলন করছেন দ্রব্যমূল্য নিয়ে, শেষ সময় আছি, শুনতে চাই স্বল্প সময়। আমি দ্রব্যমূল্যের আগে একটি কথা, আমেরিকার রাষ্ট্রদূতের একটি কথা দিয়ে শেষ করতে চাই। আপনারা দেখবেন আওয়ামী লীগের নেতারা সকাল থেকে উন্নয়নের কথাই বলেন,
উন্নয়ন হচ্ছে তো। উনি বলছেন আগে গণতন্ত্র, বাক স্বাধীনতা না উন্নয়ন। অবশ্যই আগে গণতন্ত্র, ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, তারপর উন্নয়ন। আজকে যদি একটা সামরিক সরকার ক্ষমতায় দখল করে, সে যদি উন্নয়নকে অব্যাহত রাখে, আপনি কি গণতন্ত্র, তাহলে আপনি বলবেন না গণতন্ত্রের জন্য? বাক স্বাধীনতা, আপনার সংবিধানকে যদি বুটের নিচে পা দিয়ে রাখে, তখন কি বলবেন? আমরা এরশাদ বিরুদ্ধে আন্দোলন করি নাই, তখন উন্নয়ন হয় নাই? এরশাদ বিরুদ্ধে আন্দোলন করেছি না, আমরা উন্নয়ন হয় নাই? হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে। আমি আগে হলো গণতন্ত্র, বাক স্বাধীনতা, ওই আলোচনা সমন্বয় থাকতে হবে। আগে কোনটা পরে কোনটা সেটা নিয়ে আমি আর নেক্সট আসতে চাই। দ্রব্যমূল্য সারা পৃথিবীতে রোজার সময় দ্রব্যমূল্য দাম করে একমত আমাদের দেশে বাড়ে। কেন পারে না? 15 বছর এই প্রতি রমজানের আগে এই আলোচনার সময় কি পেরেছিলেন? কোনো সময় পারে না। আমি বলি এরকম হয় নাই। আমি বলি কি কারণে? আপনি মাদারীপুর এই মুহূর্তে জেলা প্রশাসক মাদারীপুরের সকল টাকা জুয়ার নামে তুলে নিয়ে যায়। আপনার আমি বলি মাদারীপুরে, আমি না ব্যক্তি না, আমি বলতেছি মাদারীপুরে যারা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, চিফ হুইপ সহ, এটা বন্ধ করতে পারেননি ডিসির সাথে। আমি কি বলেন? হ্যাঁ, এই ডিসিকে দামানো না। আমি বলি এই সরকার আসছে কেন? এই যে যারা সিন্ডিকেট, আপনার কেসি উৎখাত করলেন না সরকার? আগে জানতেন না? গোয়েন্দারা জানতেন না? এই চক্র কারা, এই সিন্ডিকেট কারা? এই সিন্ডিকেট সব এই ব্যবসায়ী সিন্ডিকেট। এফবিসি বলছেন, কারা বলছেন? দেখেন, সব আওয়ামী লীগের সমর্থিত ব্যবসায়ীরা। ওখানে এই সিন্ডিকেটের সাথে যদি বিএনপির কোনো ব্যবসায়ী থাকতেন, তার ব্যবসা গুটাইয়ে দেশ ত্যাগ করতে হতো। আপনি এদেরকে দমন করতে পারবেন না, কারণ সরকারের কোনো না কোনো প্রভাবশালী মন্ত্রী, এমপি, সর্বোচ্চ ব্যক্তি কর্তারা এর থেকে এই মুনাফার, এই অবৈধ মুনাফার ভাগ পান। কেন আপনি ব্যাংকের টাকা লুটপাট করলো তার টুটি চেপে ধরতে পারলেন না? কেন এসালমকে টুপি চেপে ধরতে পারলেন না? ডিউ টু দিস। আমরা পেয়েছি আপনার বক্তব্য। জনাব শরীফ, একেবারে 30 সেকেন্ডে আপনার কথা শুনবো শেষ সময়। আমাদের ইকোনমির কথা বলা হয় ফ্রি মার্কেট ইকোনমি। ফ্রি মার্কেট ইকোনমি আমেরিকাও অ্যাপ্লাই করে, কিন্তু সেখানেও বিভিন্ন জায়গায় রাষ্ট্র ইন্টারভেন করে। আমাদের এখানে যে ফ্রি মার্কেট ইকোনমির নামে যে অবাধ লুটপাটের যে সুযোগটা দেওয়া হয়েছে, আপনি ব্যবসায়ীদেরকে নানাভাবে সুবিধা দিচ্ছেন। আমি এইখানে সব ব্যবসায়ী খারাপ সেই কথা বলছি না, কিন্তু যারা কন্ট্রোল করে তারা এমন একটা সিন্ডিকেট করে কখনো কখনো সরকারও তাদেরকে হাতে পায়ে ধরতে সেই পরিস্থিতি তৈরি করে। আমি মনে করি যে জনগণের স্বার্থে সরকারকে এখানে কঠোরতা হওয়া দরকার। শুধুমাত্র মিষ্টি কথা বলে এবং আপনার এই যে বড় বড় শহরকেন্দ্রিক প্রকল্প দিয়ে আমার পেটের ভাত, এটি আমার ক্ষুধা মিটছে না, আমার সংকট বাড়ছে। সরকার যদি আন্তরিক হয় এটি বন্ধ করতে পারে। আমরা এই রোজার মধ্যে এবং কালকের থেকে এই সরকারের এই জায়গায় হস্তক্ষেপ দাবি করি। জি, আমি মাসুক ভাইয়ের কথা উত্তর দিচ্ছি। আপনি বলছেন বাক স্বাধীনতা, সংবিধান, একদম আমি বলবো এটাই, মানে উন্নয়ন হবে, গণতন্ত্র তো আছে, গণতন্ত্র আছে, এখানে কেউ বাক স্বাধীনতা হরণ করে নাই। সন্ধ্যার পর থেকে বাংলাদেশ সমস্ত মিডিয়া ওপেন। আপনি যেমন আপনার বক্তব্য দিচ্ছেন, সবাই সবার বক্তব্য দিচ্ছেন। আপনাদের পল্টনের সামনে কথা বলছেন, পল্টন অফিসে, গুলশানে এবং প্রেস ক্লাবের সামনে, সব জায়গায় কথা বলছেন। এবং আমরা দেখি সারাদিন বিএনপি কথা বলছে, এবং সেই কথাগুলো কিন্তু আপনার গণমাধ্যমে প্রচার করা হচ্ছে, কোথাও নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমার মনে আজকে আর একদম সময় নেই। খন্দকার মাসুকুর রহমান মাসুক, জনাব শরীফুজ্জামান এবং মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।